বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM, শুধু 2 ঘন্টা হাতে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আরে সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস।
আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দী হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। ভাই, তোরা কি জানিস আমার মাথায় একটা দারুণ গল্প ঘুরে বেড়াচ্ছে, শোনাবো নাকি? মনে হচ্ছে তোর একটু বেশি হয়ে গেছে। না 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 ভাই, তোর দিব্যি কিচ্ছু হয়নি আমার। আর এখনো তো একটাই বোতল খেয়েছি। তোর ভাই তো একবারে 10টাও শেষ করতে পারে। হ্যাঁ, তোরা শুধু এবার আমার গল্পটা শুনে নে। ভাই, তোর কাছে হাত জড়ো করছি, তুই কিচ্ছু বলিস না। তুই একটু চুপ কর আর পরের বোতলটা খোল। তোর এই বাজে গল্প শুনে আমার মাথা আমি খারাপ করতে চাই না। আরে গল্প তো আমাদের এই সবার ভাই মোহিত ভাই ভেবে রেখেছে। যখন সেটা হবে না, বাহুবলীর রেকর্ডও ভেঙে দেবে। এইভাবে ফিল্ম তৈরি হয় নাকি? আরে বাবা, হিরো হিরোইনও তো লাগবে, টাকা লাগাবে এরকম প্রডিউসারও তো চাই। আরে শোন, আমার নাম মোহিত রে। প্রডিউসার তো এমনি জোগাড় করে ফেলবো। আর হিরো হিরোইনের ব্যাপারটা, হিরো নিয়ে নেবো যে কাউকে। আর হিরোইন তো আমাদের প্রিয়াই হবে। ও শিট, প্রিয়ার কথা বলতে মনে পড়লো, ও তো আমাকে আজ ওর বাড়িতে ডেকেছিল। আমি যাচ্ছি, এর পরেরটা তোরা দুজনে দেখে নে। বাহ গুরু বাহ, প্রিয়ার কথা মনে হতেই আমরা বন্ধুরা পর হয়ে গেলাম। আরে ভাই, সুন্দরী মেয়েরা এরকমই হয়ে থাকে, আর সেই চক্করে ভালো বন্ধুও শত্রুই হয়ে যায়। মানে নিজের সবাই পরপর মনে হয়। আরে ইমোশনাল অত্যাচার কাকে করছিস? পানের মতো চিবিয়ে না থুতু ফেলে দেবো। সাবধানে কথা বল। তোর এই হাসির পেছনে রাগ লুকিয়ে রেখেছিস। ফালতু কথা কিন্তু বুঝে শুনে বল ভাই। তোরাও তো যাস, হ্যাঁ, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, আমি কখনো আটকেছি নাকি? না তো। এবার যখন আমি যাচ্ছি তখন রেগে যাচ্ছিস কেন? হায় হায়, ওর মুখটা তো দেখ একবার। খুশিতে ওর গাল একেবারে গোলাপি হয়ে যাচ্ছে ভাই। ভাই, আমি তো প্রিয়াকে ভোজপুরি সিনেমার নাম্বার 1 হিরোইন বানাতে চাই। ও যদি একবার একটু ওর কোমরটা দোলায় না, তাহলে গোটা ইন্ডাস্ট্রি যেন দুলে ওঠে একেবারে। আইটেম বোম তৈরি করতে চাই আমি ওকে ভাই, মন থেকে। বোম তো প্রথম থেকেই ভাই, তুই যদি একটু শিখিয়ে পড়িয়ে নিস তাহলেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বল, দিব্যি খেয়ে বলবি, আমাদের সকলের দিব্যি রইল। তুই ইদানিং প্রিয়ার ওপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিস,
ব্যাপারটা কি গুরু? দেখ ভাই, তোরা না হাসবি না। ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করেছি। বোতলের দিব্যি, ওর মধ্যে তোদের বৌদি হওয়ার 36টা গুণ রয়েছে ভাই। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু তুই তোর নিজের মধ্যে রাক্ষসটাকে কি করবি? বিয়ের কিছুদিন পরেই যদি ও জেগে ওঠে তাহলে? আরে তখন এটা তখন বুঝবো, আপাতত তো আমাকে এখন প্রিয়ার কাছে যেতে হবে। আরে ভাই তুই যা, কিন্তু যাওয়ার আগে ভাই প্রিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে অন্তত দিয়ে যা। একদিন নয় ওর সাথে দেখা করে তোর একটু প্রশংসা করে দেব যে তুই কত ভালো। হ্যাঁ ভাই ভীষণ বাজে তোরা, জানিস তো। এনিওয়েজ, লাল চক বাংলো নাম্বার 4। চল এখন টাটা, বাই বাই, গুড নাইট। কি ব্যাপার? হ্যাঁ, পুরো ফুলসজ্জার মতো সবকিছু সাজিয়ে রেখেছে তো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি এখানে মোহিত, আর অনেকক্ষণ ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তোমার এই ওয়েলকাম আমাকে কত খুশি করেছে। আমি সারা জীবন এই ওয়েলকাম ভুলতে পারবো না। ভোলার জন্য বেঁচে থাকলে তবে তো ভুলবে। এ তো ইন্দু। হ্যাঁ, আমি ইন্দু। তোমার কি মনে হলো তুমি ফোনে এতদিন ধরে প্রিয়ার সঙ্গে কথা বলছিলে? ফোনের মধ্যে প্রিয়া নয়, আমি ছিলাম। আর এটা আমার বাড়ি, যেখানে থেকে আমি মডেল হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম, যেটা তুমি নষ্ট করেছো। এবার আমি তোমায় নষ্ট করব। আমি শেষ করব তোমায়। ইন্দু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ প্রিয়া। শুভম, আমি কাল রাত থেকে মোহিতকে কল করছি। ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় আছে ও? এটা কিভাবে সম্ভব? কাল রাতে তো ও তোমার বাড়িতেই গিয়েছিল। তোমার কাছে যদি না যায় তাহলে ও কোথায় গেল? ঠিক আছে, আমি খবর নিয়ে তোমায় ফোন করছি। বাই। আরে তুই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে এক্ষুনি প্রিয়া ফোন করেছিল ভাই। ও বলল যে কালকে রাতে মোহিত নাকি ওর বাড়িতে যায়নি, আর এখন ওর ফোনও নট রিচেবল। আমি মোহিতের ব্যাপারেই তোর কাছে বলতে এসেছি। মোহিতের লাশ শহরের বাইরে জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? তুই সাত সকালে বোকা বানানোর জন্য আমাকেই পেলি নাকি? হ্যাঁ, সত্যি বলছি ভাই, আমি মোহিত মারা গেছে, ওকে খুন করা হয়েছে। খুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এমন কোন শত্রু থাকতে পারে যে ওকে এত নিষ্ঠুরভাবে খুন করেছে? চল আমরা প্রিয়ার কাছে যাই। ও যাই বলুক না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের প্রশ্নের উত্তর ওর বাড়িতেই লুকিয়ে আছে।
ভাই, প্রিয়া এরকম একটা পোড়ো বাড়িতে থাকে নাকি? জানি না ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভম, এই এই ওর ফটো এখানে কি করছে? কার ফটো? আরে ওর ফটো। এটা তো ইন্দুর ফটো, কিন্তু ইন্দুর ফটো প্রিয়ার বাড়িতে কিভাবে এলো? আর প্রিয়াই বা কোথায়? আমি প্রিয়াকে ফোন করছি। হ্যালো প্রিয়া, আমরা তোমার বাড়িতে আছি, তুমি কোথায়? প্রিয়া, এই বাংলো নাম্বার 4 তোমার নয়? না, আমার বাংলোর নম্বর তো 8। কিন্তু মোহিত তো তোমার এই অ্যাড্রেসের কথাই বলেছিল। ঠিক আছে ছাড়ো, তুমি এখন তাড়াতাড়ি বাংলো নাম্বার 4-এ চলে এসো। আরে কিন্তু আমার অডিশন আছে তো। কেটে দিল। 4 নম্বর বাংলোতে এমন কি আছে যে আমাকে ওখানে ডাকছে? আর এই মোহিতকে ফোনেও তো পাচ্ছি না। কি বললো কি ও? ভাই, কোনো বড় একটা গোলমাল হয়ে গেছে। প্রিয়া তো বলছে যে ওর বাংলোর নাম্বার হলো 8, এটা ওর বাংলো নয়। এটা কিভাবে সম্ভব? হ্যালো গাইস। থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ, এসে গেছি। কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে যেন তুমি সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখছো। ওসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো, তুমি কি ওই মেয়েটাকে চেনো? এটা এটা আবার কে? আর তোমরা দুজন এখানে কি করছো? কোনো নতুন শুট প্ল্যান করছো বুঝি? না প্রিয়া, আমরা কোনো শুটিং এর প্ল্যান করছি না। শুট প্ল্যান করছো না? তাহলে তোমরা এখানে কি করছো? আচ্ছা ছাড়ো, মোহিত কোথায় আছে? ও মারা গেছে। এটা কি ধরনের মজা? এটাই সত্যি প্রিয়া, মোহিত সত্যি নেই আর। আর মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে ও এই বাড়িতে এসেছিল। না, এটা হতে পারে না। যা হতে পারে না সেটাই হয়েছে প্রিয়া। না, এটা মিথ্যে। মোহিত মারা যেতে পারে না। আমরা তো বিয়ের প্ল্যান করছিলাম। নিজেকে সামলাও প্রিয়া, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো যাবে না। তুমি তোমার বাড়ি যাও, আমাদের একটা জায়গায় যেতে হবে। ভাই, এটা তো সেই জায়গাটাই যেখানে আমরা আমাকে খুন করে পুঁতে দিয়েছিল। ইন্দু, ইন্দু, হ্যাঁ, আমি 6 মাস আগে নিজের গ্রাম থেকে হিরোইন হব বলে সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু তোমাদের মতো শয়তানেরা আমাকে ঠকিয়েছ। আমার স্বপ্নের সঙ্গে সঙ্গে আমার সম্মানও লুট করে আমায় খুন করেছ। এবার তোমাদের পালা। কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে যদি খেলো, তার আত্মা তোমাদের মতো শয়তানদের কখনো ছেড়ে কথা বলবে না, প্রাণে মেরে ফেলবে। রজনী, যবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি, জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি। সত্যি জায়গাটা খুব সুন্দর। ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব ভালোবেসে বানানো হয়েছে। রজনী, আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি, ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব, কি বলো? আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি। বলো কবে শিফট করতে পারি? এখনই যাওয়া যাক। কুল, তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক। এই ল্যাপটপটা নিতে ভুলো না। আর তুমি লেআউট ইনস্ট্রুমেন্ট আনতে ভুলে যেও না। শিওর। মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে। আমাদের জন্য নয়, শুধু আমার জন্য। কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে। আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে, কারণ আমি হলাম রোমান্সের কুইন। নো ফাইট উইথ বউ, তুমি জিতে গেছো।
এক্সকিউজ মি, ইয়েস। আপনারা কারা? আর এই গেটটা খুলছেন কেন? কিন্তু আপনি কে? আমার নাম হলো দেব, আর এই পরের বাংলোটাই হলো আমার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম নিখিল, আর ও আমার ওয়াইফ রজনী। গ্ল্যাড টু মিট ইউ। আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। ও হ্যাঁ, আমরা এই জায়গাটা কিনে ফেলেছি। আপনাদের কেনাটা উচিত হয়নি। তার মানে? দেখুন, এখানে ভূতের উপদ্রব আছে। কি বাজে কথা বলছেন? এই ভূত টুত কিচ্ছু হয় না। দেখুন মিস্টার, অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার বাড়ি ফিরে যান। বাই। চলো নিখিল। যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে। লোকটা আমাদের মুডই খারাপ করে দিল। আই থিঙ্ক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল, কিন্তু ও বোধহয় ডিল করতে পারেনি। সেই জন্যে এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে, যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায়, আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায়। আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। এনিওয়েজ, এখন শুয়ে পড়ি, কাল অনেক কাজ রয়েছে, প্রচুর খাটনি হবে কাল। নিখিল, নিখিল, ওঠো, দেখো কি হয়েছে, ওঠো। কি হয়েছে? হ্যাঁ, আরে চোখটা খোলো আর দেখো। এটা কে করলো? দরজা জানলা সব খোলা, আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিখিল, এগুলো সব আবার ভূতে করেনি তো? এবার তুমিও শুরু করলে? এরকম কিছুই নেই, কিন্তু আমি জানি এইসব কে করেছে। কে? এটা ওই করেছে যে এই প্রপার্টিটা হাতাতে চাইছে। চলো আমার সঙ্গে। না নিখিল, এখন নয়, এত রাতে যাব। এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী। যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালও একই কাজ করবে, আর করতেই থাকবে। চলো। আপনারা দুজন এখানে? দেখুন মিস্টার দেব, যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন, তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম। এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব, এর থেকে দূরে থাকুন, না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে। আই ডোন্ট নো আপনি আমাকে এসব কেন বলছেন। আর প্লিজ, আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই। যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে। আই টোল্ড ইউ, ওই বাংলোতে ভূত আছে। আপনার বিশ্বাস না হলে ওখানে যান, একটা পেরেক পুঁতেই দেখুন না। গুড নাইট। আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি। কি করতে চলেছো তুমি? সত্যি জানতে হবে আমাকে। নিখিল, তুমি ঠিক আছো তো? নিখিল, চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছো তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। চলে যাও, যাও। হে ভগবান, এসব কি ছিল? তার মানে মিস্টার দেব ঠিক বলছিলেন, এখানে ভূতের ছায়া আছে। এখান থেকে আমরা আজই চলে যাব। যদি চলে যাই তাহলে করবোটা কি রজনী? বলো, করবোটা কি? আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি। এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না। তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে? নিখিল, তুমি বোঝার চেষ্টা করো, বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে, কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে? না, মারা যাব না। যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো, আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না। তার মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয়। তোমার মনে আছে ও কি বলেছিল? আমার এই বাড়িতে হাত দেবে না। তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে।
ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে, যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে। নিখিল, এসব কি ধরনের কথা বলছো তুমি? আমাদের এখান থেকে যেতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সেটা। না রজনী, না, বিলিভ মি, এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকিয়ে আছে। আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। বিলিভ মি, যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব। বলো, আমার সাথে যাবে? ওকে, খুঁজে দেখি। এবার কি করব? হ্যালো মিস্টার নিখিল, এই ফটো আপনি কোথায় পেলেন? আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বা কি? আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি। আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে। না রমেশ বাবু, আমি এসব কিছুই করতে চাই না। শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি, ওর নাম কি? ওর নাম অমৃতা। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে? অমৃতা বেঁচে আছে। আমি এখনই আসছি। ওকে আটকে রাখুন। কোথায় অমৃতা? কোথায়? আমি এইখানে। অমৃতা, অমৃতা, আমার কথা শোনো। আমাকে মারছো কেন? অমৃতা, তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে, ভালোবাসতে আমাকে, কিন্তু এখন এসব। কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছো। এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে। ঠকিয়েছি? না অমৃতা, আমি তোমাকে কখনোই ঠকাইনি। বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম। আমি বিয়েও করিনি অমৃতা। সত্যি? তোমার দিব্যি অমৃতা। এতই যখন আমায় ভালোবাসতে, তাহলে বলো, আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে? আর এটাকে কেন বিক্রি করলে? বিক্রি এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম। তুমি আমায় ঠকিয়েছো ভেবেছিলাম। আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ওই বাড়িতে শিফট হয়েছিলাম, কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল। ওনাদের তো মরতেই হতো। খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তার মানে? আমি পালাইনি রমেশ। তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আর আমি এই বাড়িতেই বন্দী হয়ে গিয়েছি। কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি। কিন্তু কিন্তু কি অমৃতা? এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই দেওয়ালে আমার কঙ্কাল আছে। এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ। আমার এবার মুক্তির প্রয়োজন। না অমৃতা, আমি তোমার সাথে থাকতে চাই। আমাকে ছেড়ে যেও না। আমায় যেতে হবে রমেশ। পরের জন্মে আবার দেখা হবে। রমেশবাবু, আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন। আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব। থ্যাঙ্কস। কালকে এই কাজটা করা যাবে।
গাইস, আর একটু উপরে উঠতে হবে, তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো। এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োয় নিয়ে যাবে। ঠিকই বলেছিস। স্টপ গাইস, উনি আমাদের গাইড, শুনতে পারলে ওনার খারাপ লাগবে। আমাদের যেন কত ভালো লাগছে যেতে। তোমাদের দুজনের না কিচ্ছু হবে না। গাইস, ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি, আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে। ওহ মাই গড, এটা তো সত্যি খুব সুন্দর। এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। আরে কোথায় রে তোর স্বর্গ? এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমিও। আরে রাজু গাইড স্যার, আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান। আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা, নদী, নালা, জঙ্গল, পাহাড় এই সবই দেখে যাচ্ছি। কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায়। ইয়েস, অমিত ঠিকই বলেছে। আছে এরকম কোনো জায়গা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গুড, তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে, নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু ওখানে গেলে বিপদ আছে। আরে সেটাই তো চাই রাজু স্যার। এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা, বিপদটাই চাই। আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার। একদম। কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? কালী পাহাড়ের গুহা। ওহ তেরি কি নাম মাইরি, কালী পাহাড়ের গুহা। আরে স্যার, কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা? নাম শুনেই উত্তেজিত লাগছে। এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার? এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে, কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সব থেকে অন্যরকম। আর কি বলেছিলেন উনি আপনাকে? এই গুহা মূলত 500-600 বছরের পুরনো, যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন, যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল। সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি, সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেলল। তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে। ওয়াও, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা গল্প না, এটা সত্যি। আরে যাই থাক না কেন, লেটস গো দেয়ার, ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ভাই, খুবই মজা হবে। না না, আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না, ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে। যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন? একদমই তাই। আই এম সরি, আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি। প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম। সেটা তো হতে পারে না। ওকে, এক কাজ করা যাক। আপনি যদি আমাদের গুহা অবধি না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন। সিম্পল, আমরা নিজেরাই চলে যাব। আরে তোরা দুজন এত জেদ কেন করছিস? উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে, তাহলে কেন যাবি? সেটাই তো বলছিলাম আমি। তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো, কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে। এটাই তো বললাম আপনাকে, আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই। অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে। যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। ঠিক আছে, যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না। শর্ত মেনে নিলাম। মাথা নিচু করো। চলো, টর্চ জ্বালাও তোমরা। ওয়াও, গুহাটা সত্যি দারুণ, সো বিউটিফুল। সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে। প্লিজ কোনো জিনিসের গায়ে হাত দেবে না। কোনো টেনশন নিও না স্যার।
শৈলী, কি হয়েছে? ঠিক আছো? আমার হাত, বাঁচাও! শেলি, কি হয়েছে তোর হাতে? তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস? কেউ আমার হাতটা ধরে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও! কেউ আমার হাতটা ধরে টানছে। প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। শ্যালি, তুমি মনে সাহস রাখো। আমার হাত, আমার হাত, আমার হাত। শৈলী, তোমার হাতে ওগুলো কি হয়েছে? মনে হচ্ছে ওর হাতে কোনো পোকামাকড় কামড়েছে। এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয়, মৃত্যুর চিহ্ন এটা। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না, তাহলে কেন হাত দিলে? ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরোও এখান থেকে, না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার খুব ব্যথা করছে, আমি দৌড়তে পারবো না। পালাতে না পারলে মরবে। এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা। তোমরা কেন বুঝতে চাইছো না? ও এবার জেগে উঠবে, পালাও এখান থেকে। প্লিজ স্যার, আপনি 1 মিনিট চুপ করে থাকুন। আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন। আমি আবার বলছি, ও কিন্তু জেগে উঠবে। এখান থেকে পালাও, চলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার, আর এখান থেকে যেতে পারবে না। আমি জেগে উঠেছি। এটা এটা কে? ভয়ানক তান্ত্রিক। মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয়, সত্যি ছিল। তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম? আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না। বলো, সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে? তাড়াতাড়ি বলো। আমি 500 বছর ধরে ক্ষুধার্ত। তুমি এসো, তুমি বেশ নাদুস নুদুস আছো। এসো, আমার খিদে নিবৃত্ত করো। না না, তুমি আমার কাছে এসো না। তুমি 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 ওকে খেয়ে নাও, ওকে খেয়ে নাও। তোমার রক্তেই আমি জীবিত হয়েছি, তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো। চলো, পালাও। কত দূর আর পালাবে? তান্ত্রিক তো আমার 2 বন্ধুকে মেরে ফেলেছে, এবারও আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এবার কি করব? কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার। আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশূল আছে। তুমি যদি সেই ত্রিশূলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে। আমি পারবো না, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি, তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো? আপনিও তোকে মারতে পারেন, তাই না? এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না। কিন্তু আমি কেন? কারণ আমার ঠাম্মা বলেছিল, কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে। আমি ত্রিশূলটা খুঁজছি, তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো।
শ্যালি এখানে। মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তাহলে আমাকে বলো। তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে? বলো। তুমি তো জীবিত করেছো আমাকে। তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম। বলো কি চাও? তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তুমি বাঁচবে না। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে। হিং ক্রিং ফট ফট। দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ, বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ।
এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা, দাদা, দাদা কি হয়েছে দাদা? দাদা, কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে।
এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে, হাট! যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের তিনজনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না। তো আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি? হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি, না, তুই এমনটা করতে পারিস না। আমরা তো বন্ধু, বল। তুই যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস।